মির্চির বিশেষ নিবেদন মে মাস রে মাস। নমস্কার, আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে। শ্রোতাদের সকলকে অভিনন্দন জানাই। স্যার, প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করতে ভীষণ ইচ্ছে করছে আমার, কারণ আমি এটা আজকেই জানতে পেরেছি, এটা আমি আগে জানতাম না, যে আপনি নিজে রেডিও দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। হ্যাঁ, প্রায় রেডিও দিয়েই বলা যায়। অন্তত এই পারফর্মিং আর্টের কাছাকাছি রেডিওর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলাম। আমি খুব ছোটোবেলা থেকে অভিনয় করতাম। অভিনয়ের প্রতি মানে এমন ধরনের টান ছিল এবং আসক্তি ছিল যে আমি অভিনেতাই হতাম নিঃসন্দেহে। তারপরে কলেজে ওঠার পর শিশির কুমার ভাদুড়ির অভিনয় দেখতে আরম্ভ করলাম। সেই দেখতে দেখতে আর মানে মাথায় ঘুরে গেল, ভাবলাম যে আর অন্য কিছু আমি হব না, অভিনেতাই হব। তার আগে কি বলবো, খানিকটা জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান গোছের ছিলাম। অনেক কিছুই করতাম, খেলাধুলোও করতাম অনেক রকম। 1956 সালে আপনি নীলাচলে মহাপ্রভু নামে একটি ডিভোশনাল ছবিতে স্ক্রিন টেস্টের জন্য গিয়েছিলেন। সেখানে ব্যাপারটা কি হয়েছিল? কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম না আপনাকে, তো কেন পেলাম না? এটা বলি, আমি বাড়িতে বসে ব্রেকফাস্ট খাচ্ছিলাম। সেই সময় আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু একজন, সে দুর্গাপ্রসাদ চক্রবর্তী বলে, যে মোহিনী মিলস যাদের ছিল তাদেরই একজন আর কি, এক ভাই। তিনি হঠাৎ সকালবেলা এসে বললেন, পুলু চলো তো। আমার ডাকনাম পুলু। চলো তো চলো তো। আমি কোথায় যাবো কাকা? বললো যে একটা ছবিতে তোমাকে অডিশন নেওয়া হবে, তোমাকে দেখ। আমার তাকে না বলার ক্ষমতা তখন আমার সেই বয়সে ছিল না। তখন আমি বোধহয় এমএ পড়ি টড়ি একটা কিছু হবে। তো উনি আমায় নিয়ে চলে গেলেন, কিন্তু তার আগে আমি পথের পাঁচালী দেখে ফেলেছি। সুতরাং আমি সেই ছবিতে যে করবো না, আমি মনের থেকে স্থির। এবং শুধু তাই নয়, তখন অবধি আমার সাধারণভাবে বাংলা ছবি সম্পর্কেই খুব যুক্তিহীন কিন্তু নাক উঁচু একটা ভাব ছিল, যে বাংলা ছবি আবার কি ভালো কিছু নয়, এটা কোনো শিল্পই নয়, কিছুই নয়, এইসব ভাবতাম। সেই জন্য আমি এমনিতেও করতাম না। যাই হোক, আমার উনি নিউ থিয়েটার্স 1 নম্বরে নিয়ে গেলেন। গিয়ে সেখানকার যারা প্রডিউসার তারা বললেন, হ্যাঁ ছোকরা ঠিক আছে, দেখা যাক একটা টেস্ট নিয়ে কীরকম হয়। খুব একটা মানে আশাবঞ্জকভাবে তারা কথা বলছিলেন না। কিন্তু সারাদিন বসে থাকার পর আমার টেস্ট নেওয়া হলো, এবং টেস্টে দেখা গেল যে আমাকে তাদের পছন্দ হয়নি। এই জিনিসটার পরে যখন অপু সংসারে আমি করতে এলাম, অপু সংসারের যে বিরাট একটা শুরু বলা যায়। প্রথম ছবি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছিল ছবিটাই। তো তারই সেই প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড আনতে আমরা যখন দিল্লি যাচ্ছি, সেই সময় ওই প্রডিউসার ভদ্রলোকও, যদ্দূর নাম মনে পড়ছে মোহনবাবু, তিনিও ছিলেন। তাদের একটা ছবিও রিজিয়নাল ফিল্ম হিসেবে প্রাইজ পেয়েছিল, বোধহয় সম্ভবত বিচারক। তো আমরা গল্প করতে করতে ট্রেনে একসঙ্গে যাচ্ছি দিল্লি। তো তিনি বারবারই খালি সত্যজিৎ রায়কে বলছেন, আমরাই তো ওকে প্রথম দেখেছিলাম। তো সত্যজিৎবাবু খানিকক্ষণ শোনার পর বললেন যে, হ্যাঁ প্রথম দেখেছিলেন, কিন্তু নেন তো নি, প্রথম তো নিয়েছি আমি ওকে। সুতরাং আবিষ্কারের কৃতিত্বটা আপনাদের নয়, আমার। সেটা আমার এখনো মনে আছে। ওকে, সত্যজিৎ রায়ের মানে আপনার সঙ্গে কথা বলতে বলতে সত্যজিৎ রায়ের কথা আসবে, এটা তো খুবই স্বাভাবিক। স্যার, শিশির ভাদুড়ির কথা বারবার বহু ইন্টারভিউতে আপনার উঠে আসে, আপনি বলেন, আমিও শুনেছি বেশ কিছু জায়গায়। আমার একটা কোট আমি শুনেছি যে শিশির ভাদুড়ি নাকি একটা সময় বলেছিলেন যে সত্যজিৎ রায়ের ছবিতে সত্যজিৎ রায় সব কিছু, অভিনেতার খুব বেশি জায়গা থাকে না। উনি অভিনেতাকে যদি অভিনয় করিয়ে নেন, ইটস অল অ্যাবাউট রে। তো আপনি নিজে সত্যজিৎ রায়ের সঙ্গে এত ঘনিষ্ঠ, শিশির ভাদুড়ির আপনি বড় ফ্যান, এই কথাটার সঙ্গে আপনি কতটা একমত? এটা সত্যজিৎ রায় সম্বন্ধে উনি বলতেন না। ওর সামগ্রিকভাবে সিনেমা অ্যাজ এ মিডিয়াম, ওর কতগুলো মেন্টাল ব্লক ছিল প্রায়। মানে উনি কিছুতেই গ্রহণ করতে পারতেন না সিনেমাটাকে। মানে তা নইলে ওর মতন প্রতিভা, ওর মতন বিদ্যাবত্তার মানুষ, ওই রকম মননশীল মানুষ, তার সিনেমা মিডিয়ামটাকে না বোঝার কথা নয়।
কিন্তু উনি গোড়ার থেকেই ওর একটা মেন্টাল ব্লক ছিল। তোমরা যদি ওর এই জীবন ইতিহাসটা একটু ঘেঁটে দেখো তাহলে দেখবে উনিও আরও অনেকেরই মতন সিনেমা যখন প্রথম এলো, সিনেমা কিছু 2-4টে তৈরি করেছিলেন, করতে এসেছিলেন, কিন্তু করতে এসে মানে ব্যাপারটা হচ্ছে উনি ওটাকে ভালোই বাসতে পারেননি, এই মিডিয়ামটাকে ওর ভালো লাগতো না, সেই জন্য ছেড়ে চলে গিয়েছিলেন। এটার সঙ্গে তঞ্চকতা করে যে হ্যাঁ করে যাচ্ছি অথচ ভালোবাসি না, এটা না করে উনি চলে গিয়েছিলেন। ওর সঙ্গে আমার প্রায় তর্ক বিতর্ক হতো এই নিয়ে। উনি বলতেন যে আগে প্রথমেই বলে নিই সত্যজিৎ রায়ের সম্বন্ধে যেটা বলতেন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখে ওর ধারণা হয় যে এই প্রথম বাংলায় একটা ছবি হয়েছে যে ছবিটাকে শিল্প বলা যায়। তার আগে অবধি উনি যা বাংলা ছবি হয়েছে কোনোটাকে শিল্প বলতে নারাজ ছিলেন, এবং উনি এমনকি বলতেন, খুব ভুল বলতেন, এবং তার মধ্যেও একটা আবার সত্যও ছিল, ট্রুথও ছিল। উনি বলতেন যে তুমি সিনেমাকে 10th মিউজ আমি বলতে রাজি আছি, কিন্তু হবে, এখনও হয়নি, এখনও অবধি, অর্থাৎ আর্ট হয়নি সিনেমা। তাই বললো যে আপনি সিনেমা কিছুতেই আর্ট বলতে পারেন না? বলো না, কোথায় তুমি দেখাও সিনেমায় একমাত্র আর্টের এক্সাম্পল হচ্ছে চার্লস চ্যাপলিন। এখন চার্লস চ্যাপলিন যে আর্ট, এটা উনি বুঝতে পারছেন যে সেটা শিল্পের মর্যাদায় ভূষিত হচ্ছে, কিন্তু আইজেনস্টাইন পুডফকেনের কথা বললে উনি বলতেন ওসব আমি দেখিনি। উনি গ্রিফিথকেও এমনকি বেশি ধর্তব্যের মধ্যে আনতেন না, যারা পায়োনিয়ার সেই ব্যাপারে। তো সুতরাং বোঝাই যাচ্ছে ওর যে একটা মিসকনসেপশন রয়েই গিয়েছিল সিনেমা সম্পর্কে। আবার তিনি যে বুঝতে পারতেন না তাও যেমন সত্যি নয়, যেমন চার্লস চ্যাপলিন যে আর্ট এটা যে অভ্রান্তভাবে বুঝতে পারছে, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যে আর্ট যে অভ্রান্ত বুঝতে পারছে, সে কেন এরকম তার মেন্টাল ব্লক হবে, আমার কোনোদিন আমার ওর সঙ্গে এই নিয়ে মতের মিল হয়নি। আর উনি প্রায় বলতেন, যেটা সত্যজিৎবাবুকে উনি নিজে বলেছিলেন, যেটা যে তুমি আমাকে কেন নিতে চাইছো, যখন জলসা ঘরের আগে নিতে গিয়েছিলেন তখন বলছি তুমি আমাকে নিতে চাইছো কেন, ইন এ ফিল্ম ইটস অনলি দ্য ডিরেক্টর হু অ্যাক্টস, এই কথাটা বলেছিলেন। উনি সব কিছু কর্তৃত্ব করেন বলে নয়, ওর ইয়ে হচ্ছে যে ফিল্মটা ডিরেক্টরের তৈরি একটা মিডিয়াম। এটা অনেকাংশে সত্য, অনেকাংশে সত্য, আবার সর্বাংশে নয়ও। সেটা যারা মানে ফিল্মের অনেক গোঁড়া মানে প্রবক্তা আছেন, যারা মনে করেন যে ডিরেক্টরই সর্বেসর্বা, ডিরেক্টর সর্বেসর্বা কি সব জায়গায় হয়? অনেক জায়গায় তো অভিনেতারাও সব কিছু ছাপিয়ে ওঠে। আমরা কি ভাবতে পারি না যে চেরকাসভ এর মতন অভিনেতা যেখানে তাকে না পেলে আইজেনস্টাইন কি ওই সব ছবি করতে পারতেন? হয় না। এটা উভয়ের, এটা নিশ্চয়ই ডিরেক্টর হচ্ছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু অভিনেতার একটা দরকার আছে। এমনকি আমি তো বলতে পারি যে কুরাসাওয়া যদি তোশিরো মিফুনোকে না পেতেন তাহলে কি আর ওরম করে ছবি করতে পারতেন না, হয়তো পারতেন না। তার যত বড় প্রতিভাই থাক, আমার কুরাসাওয়া ভয়ঙ্কর প্রিয় ডিরেক্টর তিনি, বা এরকম অনেকেই, ফেলেনি যেমন, তার কাছে যেমন, এরকম অনেকের কাছে প্রত্যেকের একটা করে প্রোটাগনিস্ট থাকে। হতে পারে যে আমি সত্যজিৎ রায় সেরকম একজন প্রোটাগনিস্ট। আমি সেই কথাটা আগে ভাবলে নিজের ভীষণ কী বলবো বিনয়ে বিগলিত হয়ে ভাবতাম, ছি আমি কি করে এত বড় দাবি করতে পারি। তারপর এখন মনে হয় যে না, এটা দাবি টাবির কিছু নয়, এটা একটা কেমিস্ট্রি, এটা একটা রসায়ন। তার সঙ্গে আমার এরকম একটা বোঝাপড়া ছিল। উনি বুঝতেন আমার কাছে কী চাইতে পারেন, আমার থেকে কত কী পেতে পারেন, আর আমি বুঝতে পারতাম উনি কি চাইছেন। স্যার, আপনার এতগুলো কথার মধ্যে একটা কথা আমার ভীষণভাবে মানে আমার প্রশ্নের মধ্যেই ছিল, যেটা সত্যজিৎ রায় কেন্দ্রিক। এই যে আপনি বললেন সত্যজিৎ রায় নাকি একবার বলেছিলেন যে উত্তম কুমার এমন একজন অভিনেতা যিনি একটি খারাপ ছবিতেও ভালো অভিনয় দিয়ে উতরে দেন, কিন্তু সৌমিত্র চ্যাটার্জি অন দি আদার হ্যান্ড এমন একজন ব্যক্তি যিনি ভালো কন্টেন্ট না পেলে সেই ছবিতে নিজের মন প্রাণ দিয়ে তার অভিনয়টা ফুটিয়ে তোলেন না। এটা কতটা সত্যি? এটা যদি উনি বলে থাকেন তাহলে খুব সত্য কথা বলেননি। কেননা আমি একদম ফ্রম এভিডেন্স বলছি, তাহলে তো আমি এই লাইনে টিকতেই পারতাম না। এই লাইনে টিকতে গেলে আমাকে অন্যান্য ছবিতেই আমাকে প্রমাণ করতে হয়েছে নিজেকে। আমি ধরুন তপন সিংহের ছবি, অজয় করের ছবি,
সলিল দত্তের ছবি, সলিল সেনের ছবি, এরকম বহু মানুষের ছবিতে, তরুণ মজুমদারের ছবি, এইসব ছবিগুলোতে অজস্র হিট ছবি করেছি বলেই তো আমি লাইনে টিকে থেকেছি। তবেই না আমাকে ওই রকম একজন উত্তম কুমারের মতন ফিনমিনান, যিনি তখন মধ্য গগনে, তার সঙ্গে মানুষ তুলনা করেছে, তার পাশে বসিয়েছে আমায়, তা নাহলে তো আমাকে বসাতো না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, এই যে বললাম ওকে মধ্য গগনে যে আমি তুললাম, এটার কারণ আমি ওর ভীষণ ফ্যান। আমি একদম কলেজ থেকে উত্তম কুমারের ফ্যান, সত্যি কথা বলতে কি। এবং আমার কোনো বন্ধু উত্তম কুমারকে পছন্দ করতো না, আমি শুধু উত্তম কুমারের হয়ে লড়াই করতাম। আমি বলতাম যে, তারা বলতো যে হ্যাঁ মাথায় একটা সিঙ্গাড়া, এই করে হুঁ হাঁ করে ম্যানারিজম আছে। আমার ম্যানারিজম কোন অভিনেতার থাকে না, প্রত্যেকের আছে। কারোরটা দেখা যায়, কারোরটা চোখে পড়ে না। কিন্তু উত্তম কুমারের ভেতরে জাত অভিনেতা আছে, এটা আমি তখন থেকে করতাম। তবে বোধ হয় আমি নিজে কখনো ওর মতন অভিনয় করার চেষ্টা করিনি, যদি ওর কাছ থেকে শিখেছি অনেক, ওকে দেখে অনেক কিছুই শিখেছি। স্যার এটাতে আমার এক্ষুনি আমার একটা কোয়েশ্চেন যেটা মাথায় এলো, সেটা হচ্ছে, এটা আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম, আমি তো জানতাম না যে কোনোদিন আপনার সামনে বসতে পারবো। উত্তম কুমারের যেরকম আপনার সঙ্গে উত্তম কুমারের নামটা যেরকম ওতপ্রোতভাবে জড়িত, সেরকমভাবেই আমি আবারও ফিরে আসছি সত্যজিৎ রায়ের কথায়। আচ্ছা, আপনি জাস্ট কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি সত্যজিৎ রায়ের পুরনো বাড়িতে থাকতেন? পুরনো অর্থে উনি একটা সময় দীর্ঘদিন 3 নম্বর লেক টেম্পল রোডে ছিলেন। সেখান থেকে যখন চলে গেলেন বা যাবেন, তখন আমরা বাড়ি খুঁজছি, মানে আমাদের পরিবার, আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে, আমাদের পরিবারটা বড় হচ্ছে, আমাদের আর একটু জায়গার দরকার। তো ওর বাড়িতে আমি ওর বাড়ির খুব কাছেই তখন থাকতাম, সাদার্ন অ্যাভিনিউতে, মানে 1 মিনিটের হাঁটনা দূরত্বে। তো আমি তখন ওকে গিয়ে বললাম যে এই বাড়িটা আপনি যে ছেড়ে দিচ্ছেন, এখানে কি আসা যায়, আমরা থাকতে পারি? তিনি বললেন হ্যাঁ আমি বাড়িওয়ালাকে বলে দেবো, বলে উনি বাড়িওয়ালাকে বলে দিয়েছিলেন, এবং আমি তারপরে ওর পরেই ওই বাড়িতে আমি থাকতে যাই। সেই দিক থেকে বাড়িটাতে একটা ট্যাবলেট লাগিয়ে রাখা উচিত যে সত্যজিৎ রায় এখানে ছিলেন, তারপরে তাহার অভিনেতা সৌমিত্র আসিয়া বসবাস করিয়াছিল। এটা মানে সত্যি ট্যাবলেট লাগিয়ে রাখার মতন। তো সেই বাড়ির কোনো স্মৃতি আপনাকে যেটা আজও নাড়া দেয়? প্রচুর স্মৃতি, বহুদিন থেকেছি তো, 15 বছরের উপর বোধহয়, আমার ঠিক মনে নেই কত বছর, বহু বছর ওই বাড়িতে থেকেছি। স্মৃতি তো অনেকই আছে, তবে ওই বাড়িতে স্মৃতি মানে আমাদের নিজেদের, আমার ওই বাড়িতে বাস করার স্মৃতি একরকম, আর যখন মানিকদা থাকতেন, যখন আসতাম, তখন আর এক রকম। ওই বাড়িতে কত মানুষের সঙ্গে আলাপ হয়েছে আমার, ওই মানিকদার ঘরে বসে, যেমন রবি ঘোষ, ওই বাড়িতেই প্রথম আলাপ। এবং মানে ঠিক অভিযানের আগে রবি এসে একদিন, আমিও গিয়েছি সকালবেলায়, অনেকক্ষণ ওর ঘরে গেলে যেরকম হতো, অনেক আড্ডা হয়েছে। তারপর যখন বেশ বেলা হয়েছে, দুজনেই প্রায় একসঙ্গে আর কি উঠে পড়েছি যে এবার বাড়ি যেতে হবে। তারপর দুজনেই গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নেমে, সিঁড়ির তলায় একতলায় দাঁড়িয়ে দুজনে আরও আধ ঘন্টা গল্প করতে করতে দুজনেই বললাম যে আরেকটু গল্প করলে বোধহয় ভালো লাগবে, তো কোথায় যাওয়া যায়? তো উনি জিজ্ঞেস করলেন, রবি জিজ্ঞেস করলো আর কি, যে আপনি কি একটু মদ্যপান করেন? আমি বললাম হ্যাঁ করি। তো বললেন আপনার বিয়ার খেতে কোনো আপত্তি আছে? আমরা না নেই। বলল তাহলে চলুন। আমরা দুজনে গিয়ে বসলাম আবার চাঙোয়া রেস্টুরেন্টে, বসে আবার সন্ধ্যে 6টা অবধি আড্ডা মারলাম। একদিনে আমাদের বন্ধুত্ব সিল্ড হয়ে গেল। সেই বন্ধুত্বগুলো সত্যি, এটা একটা জিনিস ছিল তখন, সবাইকার অনেক বেশি বন্ধু হতো। কম্পিটিশন এইসব তো নিশ্চয়ই থাকবেই এই সমাজে, একটু তো থাকবে, কিন্তু সেটা শুধুমাত্র ইঁদুর দৌড়ের পর্যায়ে নেমে আসতো না। আচ্ছা স্যার, সত্যজিৎ রায়ের বহু ছবিতে আপনি অভিনয় করেছেন। আপনাকে ইভেন ধৃতিমান স্যার যখন এসেছিলেন, উনিও বললেন যে সৌমিত্র হ্যাজ বিন অলওয়েজ নোন অ্যাজ রেজ অ্যাক্টর। তো আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে সত্যজিৎ রায়ের কোন ছবিতে করার জন্যে আপনাকে সবচেয়ে বেশি প্রিপারেশন নিতে হয়েছিল, মানসিক শারীরিক দুটোই? কি জানি, একদিক থেকে বোধহয় সব থেকে বেশি প্রিপারেশন নিতে হয়েছিল প্রথম ছবিতেই, অপুর সংসারী। কেননা তখন আমি ছবিতে কখনো অভিনয় করিনি, কী করে অভিনয়ের ভেতরে ঢুকবো সেসব হয়তো করতে ছিল। তার জন্য উনি নিজেই আমাকে অনেকটা তৈরি করে নিয়েছিলেন, অনেক কিছু আমাকে সঙ্গে করে নিয়ে তখনও রবিবার সকালের
মর্নিং শোজ আর কি হতো, ইংরেজি হলিউড ছবি আসতো অনেক, সেগুলো দেখাতে নিয়ে যেতেন, আলোচনা করতেন। মাঝে মাঝে গল্প করতে করতে, আর আমিও বই পড়তে ভালোবাসি বলে মাঝে মাঝে অনেক বইয়ের কথা উঠতো, অভিনয় সংক্রান্ত বইয়ের কথা, যেগুলো আমি পড়েছি সেগুলো নিয়ে আলোচনা হতো, যেগুলো পড়িনি সেগুলো উনি ওর সংগ্রহ থেকে আমায় পড়তে দিতেন। এভাবে তো চলছিলই। তাছাড়া অপুর সংসারের স্ক্রিপ্ট যেটা মানে চিত্রনাট্য, তার একটা প্রথম খসড়া আমাকে উনি দিয়েছিলেন পড়বার জন্যে। এইটে প্রথম ব্যতিক্রম উনি করলেন, তার আগে কখনো কোনো অভিনেতাকে পড়াননি। সেটা বোধহয় খানিকটা নিজে একটু কি বলবো সাবধানী বা সন্ত্রস্ত ছিলেন যে প্রথম অ্যাডাল্ট একজন কাউকে নিয়ে, তথাকথিত হিরো একজন কাউকে নিয়ে ছবি করতে যাচ্ছেন, সুতরাং তাকে হ্যান্ডেল করতে হলে কী কী করবেন সেই জন্যই বোধহয় আমায় পড়িয়েছিলেন। এবং আমি সেটা তো পড়িয়েছিলাম। তো উনি একটা 2 পৃষ্ঠার ফুলস্কেপ 2 পৃষ্ঠার অপু চরিত্রের একটা কুঞ্চিকা, একটা ধারণা যে অপু হচ্ছে এরকম মানুষ, একটা লিখে দিয়েছিলেন। তো এছাড়া আমি নিজেও সেই সময় কিছু প্রিপারেশন করেছি। আমি একটা ডায়েরি লিখেছিলাম। ডায়েরিটা হচ্ছে অপুরই ডায়েরি। অপু যে সময় চিত্রনাট্যে যেসব সময়গুলোতে অপুকে দেখা যাচ্ছে না, অর্থাৎ ধরুন আজকের ঘটনার পর 7 দিন পরে ঘটনা শুরু হলো, ওই মাঝখানে 7 দিন সে কী কী করছিল, আমি অপুর জবানিতে একটা ডায়েরি লিখেছিলাম। তো সেটা মানে খুব আবেগে লিখে গিয়েছি, কিন্তু হতে পারতো যে উনি মনে মনে হাসতে পারতেন, উনি ওসব কিছু করার দরকার নেই বলে উড়িয়ে দিতে পারতেন। কিন্তু ভদ্রলোকের মহানুভবতা এমনই ছিল যে তিনি হাসা উড়িয়ে দেওয়া দূরস্থান, উনি আমাকে উৎসাহ দিতেন এটা লিখতে। এবং উনি এমনকি অল্টারনেটিভ সাজেস্ট করতেন, আচ্ছা তুমি যে লিখেছ যে ও অমুক সেই সময়টা গ্রামে বেড়াতে গিয়েছিল, যেহেতু সে অপু, এর মধ্যে হতে পারে যে সে তখন শহর জীবনে অভ্যস্ত হচ্ছে, সে সিনেমা দেখতে গিয়েছিল। এরকমভাবে আমাকে আমার মানে কল্পনাকে উজ্জীবিত করে দিতেন। তো সেই দিক থেকে ওটা খুব শক্ত হয়তো তৈরি হওয়া ছিল। পরবর্তীকালে অনেক ছবির জন্য অনেক পরিশ্রমী করতে হয়েছে। অভিযানের জন্যে খুব হেভি মেকআপ ছিল, 2 ঘন্টা তো লাগতো তখনকার দিনে মেকআপটা করতে। মেকআপ তখন তো এত ছিল না, সহজ ছিল না। এবং গাড়ি চালাতে হতো, প্রচুর পরিশ্রম করতে হতো মানসিকভাবে। ওই যে ভাঙা ভাঙা একটু বাংলাটাকে ভেঙে বলেছিলাম, ওটা ছিল আমার মানে কি বলবো হস্তক্ষেপ ওই চরিত্রের মধ্যে। আমি ওরকম করে ওর কাছ থেকে অনুমতি পেয়েছিলাম সেটা করার। এবং প্রথম দিকে উনি খুব চমৎকারভাবেই বলেছিলেন। আমি যখন গিয়ে প্রথম বলেছিলাম যে আমি এরকমভাবে বলতে চাই বাংলা, তো উনি প্রথমে কিছু বলছেন না, তারপর ঠিক টেকের আগে বললাম মানিদা তাহলে কি আমি এটা করতে পারি, অনুমতি চাইলাম সেইভাবেই, আমি এটা করব। তো উনি বললেন করো, আমি খালি ভাবছি লাভ সিনগুলো কীরকম শোনাবে। তো বলে হেসে বলেন ঠিক আছে করো করো। তা আমি করতে লাগলাম এবং তার কয়েকদিন পরেই উনি নিজে সেইভাবেই মানে ডায়ালগ শিট লিখে আমায় দিতেন। মানে উনি টোটালি অ্যাকসেপ্ট করেছিলেন সেটা, এবং ওইটুকুনি আমার কন্ট্রিবিউশন ওর মধ্যে। তো যাই হোক, এইগুলো অনেক ছবিতে এরকম পরিশ্রম করতে হয়েছে, সবই করতে হয়েছে। অশনি সংকেতেও হয়তো এক ধরনের পরিশ্রম করতে হয়েছে, সবেতেই করতে হয়, পরিশ্রম ছাড়া হয় না। কিন্তু আমার মনে হয় যে একটা কতগুলো জিনিস যেটা মানসিক বেশি, শারীরিক তো বটেই। যেমন চারুলতা ছবির জন্যে আমি আমার আশৈশবের হস্তাক্ষর পাল্টে ফেলেছিলাম। এটা ওরই নির্দেশে এবং প্ররোচনায়। উনি আমায় বলেছিলেন যে দেখো এতে অনেক হাতের লেখা থাকবে, কেন অমল তো লেখক এবং তার অনেক ক্লোজ আপস যাবে। তো রবীন্দ্রনাথ যখন গল্পটা লিখছেন তখন আমরা ধরে নিতে পারি যে এটা রবীন্দ্রপূর্ব যুগের হস্তাক্ষর, এবং রবীন্দ্র পরবর্তী যুগের হস্তাক্ষরে রবীন্দ্রনাথের প্রভাব এত বেশি, যাদের অসাধারণ সুন্দর হাতের লেখা তাদেরও রাবীন্দ্রিক হাতের লেখা। কিন্তু তার আগে যে কী বৈশিষ্ট্য কী ছিল বাংলা হস্তাক্ষরের, ক্যালিগ্রাফির, সেটা ওর থেকে ভালো আর কে জানবে। উনি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন, আমাকে স্যাম্পল অনেক দিয়েছিলেন পুঁথিপত্রের, অনেক ফটোগ্রাফের, সেই সব ফটোগ্রাফ করে সেগুলো দিয়ে আমাকে প্র্যাকটিস করতে বলেছিলেন। এবং
চারুলতার ছবি হওয়ার আগে 6 মাস আমি সেই হস্তাক্ষর সেই রকম করে প্র্যাকটিস করতে 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 আমার হাতের লেখাটা জন্মের মতোই পাল্টে গিয়েছিল। এবং এটা বোধহয় পৃথিবীর কোনো অভিনেতাকে কোনো দিন করতে হয়নি। এই যে পাল্টানো, এটা কি শারীরিক বলবো না মানসিক বলবো? মির্চির বিশেষ নিবেদন মে মাস রে মাস।